বড়সড় ভাঙনের সম্ভাবনা। বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার বিধানসভায় আবেদনের সম্ভাবনা। তৃণমূলের বেসুরো বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 52 বিধায়ক। প্রয়োজনীয় সংখ্যা জোগাড় হয়ে যাবে এমনটাই আশাবাদী বেসুরোরা। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আমরা দেখেছি 4 মের পর থেকেই এই তৃণমূলের বেসুরো বিধায়ক একে একে দেখা যাচ্ছিল এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আমরা গতকালকেও দেখেছি। এবার তাহলে কি তৃণমূলে ভাঙনের সম্ভাবনা প্রবল? এবার কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত ও সন্দীপন? প্রথমত তাদের সঙ্গে একাধিক বিধায়কদের সমর্থন রয়েছে বলে এমনটাই সূত্রের খবর, এবং সেই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিধায়করা তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের যে বৈঠক, সেই বৈঠকও হচ্ছে বলে আমরা জানতে পারছি। জল্পনা তৈরি হচ্ছে তাহলে কি আজকে কোথাও কি ঋতব্রত সন্দীপনের তরফ থেকে তাদের কাছে যে বিধায়কদের সমর্থন রয়েছেন সেই সমস্ত সমর্থকদের সমর্থনের চিঠি তারা আজকে জমা করে দেবেন। বিধানসভার নিয়ম অনুযায়ী যদি সমর্থনের চিঠি তাদেরকে থাকে, তাহলে যখন বিধানসভার অধিবেশন বসবে, সেই অধিবেশনের ফ্লোর টেস্টে অর্থাৎ অধিবেশন কক্ষের মধ্যে স্পিকার তাদেরকে বলবেন যে তাদের হাতে কত সংখ্যক সংখ্যা রয়েছে, সেই সংখ্যা তত্ত্বের প্রমাণ দিতে হবে। এই সংখ্যা তত্ত্বের প্রমাণ যদি তারা দিয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলের যে তকমা তারা পেয়ে যাবেন। সঙ্গে থাকো আবির। কাল কি বলেছিলেন ঋতব্রত শোনাবো। সাহস সংক্রামক এমনটাই বলেছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক। শুনুন। 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন। আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে 2-1 বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার। 6 তারিখে কখন স্ট্যান্ডিং অভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। দিদি হঠাৎ রেগে গেলেন, কেন উঠে দাঁড়াচ্ছেন না। আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরকম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন। আমার থেকে অল্প বড়। এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে। মন্ত্রী তাপস রায় তিনি বলছেন 2/3 সমর্থন আদায় করতে পারলে বিক্ষুব্ধদের জন্য কেল্লা ফতে। শুনুন কি বলছেন। এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, এটা মিক্সড ফ্রাইড রাইস। বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনও পড়বে না। এবার প্রশ্ন হচ্ছে, বাংলায় কি তাহলে এবার মহারাষ্ট্র মডেল? শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল? দল ও দলের প্রতীক 2 কি হাতছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? বিধানসভায় সংখ্যা প্রমাণ হবে এমনটাই আশাবাদী নয়া প্রেসার ব্লক। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তাহলে এই যে বেসুরো বিধায়করা, তারা কি আলাদা হয়ে তৃণমূলের দখল নিয়ে নেবে এবং তৃণমূলের শীর্ষ মহল তারা কি এই বিষয়টা টের পাচ্ছে? তবে জল্পনা তো চলছেই, তার কারণ তাদের হাতে যে সংখ্যা রয়েছে সেটাকে প্রমাণ করতে তারা সচেষ্ট। এবং গত কয়েকদিন ধরে যেভাবে একাধিক শীর্ষ নেতৃত্বের ডাকা বৈঠক বাকি বিধায়করা এড়িয়ে যাচ্ছেন, আসছেন না, কোনো কর্মসূচিতে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। তারা যে ধরনের আচরণ করছেন, যে ধরনের বক্তব্য রাখছেন, তাদের একটা বিষয় ক্রমশ স্পষ্ট হচ্ছে যে শীর্ষ নেতৃত্বের প্রতি তাদের অনাস্থা ক্রমশ বাড়ছে, তারা কথা শুনতে চাইছেন না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় তাদের অভিযোগ, তারা কি সংক্রান্ত অভিযোগ যারা করছেন, তারা তো স্পষ্ট ঋতব্রত সন্দীপনের গলাজি যে কথা বেরোচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে। এবং যেহেতু একাধিক লোকজন তাদের সঙ্গে বৈঠক করছেন, সেই বৈঠকের মধ্যেই এই রহস্য লুকিয়ে রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে মহারাষ্ট্র মডেল যে পশ্চিমবঙ্গে হবে না, সেটা অস্বীকার করার কোনো জায়গা এই মুহূর্তে অন্তত রাজনৈতিক মহল করছে না। একেবারে সেদিকেই নজর রাখছেন প্রত্যেকেই। বাংলাতে কি এবার মহারাষ্ট্র মডেল হবে? শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভেঙে যাবে তৃণমূল? দল ও দলের প্রতীক 2 কি হাতছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? বিধানসভায় সংখ্যা প্রমাণ হবে আশাবাদী নয়া প্রেসার ব্লক। এবং
এই মুহূর্তে বড় প্রশ্ন, তাহলে কি বাকি বিধায়কদের সমর্থিত যে চিঠি তা কি আজই জমা পড়ে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ তারা কি বলছেন শোনাবো। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রে গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে তো তাকে তো একটা প্রসেস চলছে। আমি বাকি বিধায়কদের হাত জোর করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে। বাংলায় মহারাষ্ট্র মডেল, শিবসেনা এনসিপির মতোই কি আড়াআড়ি ভাঙবে তৃণমূল? ঋতব্রত, সন্দীপনের সঙ্গে যোগাযোগ বহু তৃণমূল এমএলএর। এই মহারাষ্ট্র মডেল কি বুঝে নেব। 2019 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটটা হয় এবং সেখানে শিবসেনা এবং বিজেপির জোট, যেটা ভোটের আগে তৈরি হওয়া জোট, তারাই সংখ্যাগরিষ্ঠ আসনগুলি পায়। বিজেপি সবথেকে বেশি আসন পায়, বিজেপি পেয়েছিল 105টা আসন আর শিবসেনা পেয়েছিল 56টি আসন। মহারাষ্ট্রে কিন্তু এই বিজেপি শিবসেনার বন্ধুত্ব বা জোট, এটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। বালাসাহেব ঠাকরের আমল থেকে শিবসেনা আর বিজেপির জোট। একটা সময় মহারাষ্ট্রে বড় ভাই ছিল শিবসেনা, ছোট ভাই ছিল বিজেপি। কিন্তু 2019 সালের ভোটে দেখা যায় শিবসেনাকে টপকে গিয়ে অনেকটাই এগিয়ে গেছে বিজেপি, অর্থাৎ বিজেপিই বড় ভাই হিসাবে উঠে আছে। সেই অবস্থায় শিবসেনা চেয়েছিল তাদের পরিবার থেকে কেউ একজন মুখ্যমন্ত্রী হোক, ঠাকরে পরিবার থেকে, যা কখনো হয়নি। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। বিজেপি বলেছিল আমাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, বিজেপি থেকেই কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। এই নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ শিবসেনা সরে যায় বিজেপির থেকে। প্রথম দেখা যায় শিবসেনা আর বিজেপির ভাঙন। তখন বিজেপি কি করলো? তখন বিজেপি এনসিপির দিকে হাত বাড়ালো। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তার সঙ্গে কথা বললেন, তাকে নিজেদের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে সরকার করলেন। মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো। কিন্তু এই মুখ্যমন্ত্রিত্ব বা এই সরকার যাতে বেশি দিন না টেকে, সেই জন্য আসরে নেমে পড়েন মহারাষ্ট্রের একজন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার। তিনি কি করলেন? তিনি কংগ্রেসের সঙ্গে কথা বললেন এবং শিবসেনার সঙ্গে কথা বললেন। কথা বলে একটি জোট তৈরি করলেন যার নাম হচ্ছে মহাবিকাশ আঘাড়ি জোট। এই জোটের কাছে সংখ্যা অনেক বেশি। দেবেন্দ্র ফডনবিস বুঝে গেলেন যে ফ্লোর টেস্টে তিনি পাশ করতে পারবেন না, যথেষ্ট সংখ্যা নেই, তাই তিনি সরকার থেকে সরে গেলেন। নতুন সরকার গঠন হলো, সেখানে মুখ্যমন্ত্রী হলেন উদ্ধব ঠাকরে, শিবসেনা পরিবারের উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রিত্ব চলল 3 বছর। 2022 সালে খেলা কিন্তু ঘুরে গেল। শিবসেনার একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরের শিবসেনার হাতে ছিল, আবার মনে করিয়ে দিই, 56টি আসন, 56 জন বিধায়ক। আর এদিকে একনাথ শিন্ডে 40 জন বিধায়ক নিয়ে চলে গেলেন গুয়াহাটির একটি হোটেলে। তারা গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলালেন। হাত মিলিয়ে একটা মহাজোট তৈরি হলো। আরও কয়েকটি ছোট ছোট দলের বিধায়করা যুক্ত হলেন। তারা গিয়ে নতুন সরকার করলেন এবং একনাথ শিন্ডে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললেন, দেখুন আমার কাছে সংখ্যা বেশি, আমরাই সরকারে, তাহলে শিবসেনার প্রতীকটাও আমাদের প্রতীক, আমাদের হাতে তুলে দেওয়া দরকার। ইলেকশন কমিশন সেটা মেনে নিলেন। তীর ধনুক, যেটা শিবসেনার প্রতীক, সেটা চলে গেল একনাথ শিন্ডের হাতে, আর উদ্ধব ঠাকরের হাতে এখন রইল মশাল। এই ঘটনাটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। এবং এটাও মাথায় রাখতে হবে, শুধু কিন্তু শিবসেনার ভাঙন হয়েছে তা নয়। মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্র মডেলে এনসিপিও কিন্তু ভেঙে গেছে। শরদ পাওয়ার থেকে তার ভাইপো সরে গেছেন, অজিত পাওয়ার হয়ে গেছে, আলাদা হয়ে গেছেন। এবং অজিত পাওয়ারের হাতেও কিন্তু এনসিপির যে আসল যে প্রতীক, সেটাও কিন্তু চলে এসেছে অজিত পাওয়ারের হাতে। এইটাকেই বলা হয় মহারাষ্ট্র মডেল। তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা বাড়ছে প্রতিদিন। তবে কি বেসুরো বিধায়করা আলাদা হয়ে তৃণমূলের দখল নেবে? দল ও দলের প্রতীক দুই কি হাতছাড়া হবে মমতার?
যেটা হচ্ছে সেটা তো এখন সেই দিকে নজর রাখারই বিষয়। নানাজন বেসুরো গাইছেন, তবে এই আলাদা হতে গেলে অন্তত দলত্যাগ বিরোধী আইনে যাতে না পড়তে হয় তার জন্য 2/3 মেজরিটি, মানে 2/3 সমর্থন দরকার, 2/3 বিধায়কের। অর্থাৎ তুমি যদি এখন হিসাব করো, তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল 80, তারা দুজনকে বহিষ্কার করেছেন 78, 78-এর 2/3 হচ্ছে 52। অর্থাৎ যদি আলাদা কিছু করতে হয় তৃণমূল থেকে বেরিয়ে, যেরকম একনাথ শিন্ডে করেছিলেন, 56 জনের মধ্যে 40 জনকে নিয়ে চলে গেছিলেন, তাই তিনি দলত্যাগ বিরোধী আইনে পড়েননি। সেটা করতে গেলে অন্তত 52 জনের বিধায়কের সমর্থন দরকার, তবেই সেটা আইনি পথে করা সম্ভব। এমএলএ হস্টেলে ঋতব্রত সন্দীপনের সঙ্গে আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক। বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালের অভিযোগ, সই জালিয়াতির অভিযোগ জানান ঋতব্রত সন্দীপন। তারপরই বহিষ্কৃত দুই বিধায়ক। বিধায়ক আবাসে বহিষ্কৃত দুই নেতার সঙ্গেই আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, এমএলএ হস্টেলে বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন এবং একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে আড্ডা হলো, কথা হলো, তাহলে কি আরো একাধিক বিধায়ক সমর্থন জানাবেন ঋতব্রত এবং সন্দীপনকে? দেখো, বিধায়ক হিসাবে এখনো পর্যন্ত ঋতব্রত সন্দীপন রয়েছেন। দল থেকে তাদের বহিষ্কার করলো, তারা এই মুহূর্তে এমএলএ, ফলে বিধায়ক আবাসে তারা যেতেই পারে। কিন্তু যে সময়টাকে ব্যবহার করে তারা গিয়েছিল, তার টাইমিং, সেটি এই মুহূর্তে রাজনৈতিক মহলে অত্যন্ত নজরের মধ্যে আছে। এবং গতকালকে বিধায়ক আবাসের যে ছবি দেখতে পাওয়া গিয়েছে, দেখা গেল যে ঋতব্রত এবং সন্দীপন প্রবেশের কিছুক্ষণের মধ্যে সেখানে জাভেদ খান পৌঁছলেন। আবার বৈঠক শেষ করে তারা যখন বেরিয়ে আসছেন, তখন দেখতে পাওয়া গেল শিউলি শাহের সঙ্গে তাদেরকে। এবং সূত্রের খবর, মালদা মুর্শিদাবাদের একাধিক বিধায়করা তারা বিধায়ক আবাসের মধ্যে ছিলেন, তাদের সঙ্গেই ঋতব্রত সন্দীপনের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। ফলে সংখ্যা জোগাড় করার দিক থেকে যে বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবং তোমাকে শুরুতেই বলছিলাম যে এই প্রেসার গ্রুপের তরফ থেকে তারা যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারা যাচ্ছে যে তারা যে পর্যাপ্ত সংখ্যা তারা জোগাড় করে নিতে পেরেছে বা পারছে, সেই কারণেই বিধায়ক আবাসের মধ্যে এই দুজনের যাওয়াটা অত্যন্ত রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বেশ, ধন্যবাদ আবির। নতুন এমএলএ হোস্টেল পেয়েছি, সেটা দেখতে এলাম। হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে এলাম। দুজনের সাথে দেখা হলো, দুজনেই তো সাসপেন্ড হয়েছে, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো। বহিষ্কৃত বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কৃত। তৃণমূলের প্রস্তাবে সই জাল বিতর্ক, প্রস্তাবের কপি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ দেখুন। তৃণমূলের প্রস্তাবে সই জাল বিতর্ক আর প্রস্তাবের কপি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের প্রস্তাবে সই জাল বিতর্ক আর সেই প্রস্তাবের কপি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। আমরা সরাসরি চলে যাই নিউজ রুমে, সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক দাশগুপ্ত। কৌশিক, এক্সক্লুসিভ সেই কপি, সই জালে সেই কপি, প্রস্তাবের সেই কপি আমাদেরকে একটু ডিটেলে বোঝাও প্লিজ। একদম এই হচ্ছে সেই কপি, নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ কপি। যেই প্রস্তাবটা পাঠানো হয়েছিল বিধানসভা স্পিকারের কাছে তৃণমূলের তরফে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারের কাছে জানিয়েছিলেন যে তাদের প্রস্তাব কি এবং সেই প্রস্তাবে কতজন সই করেছেন। প্রস্তাবটা ছিল যে তৃণমূলের তরফে ঠিক করা হয়েছে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে, লিডার অফ অপোজিশন ডেপুটি লিডার অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ ফিরাদ হাকিম। এবং এই প্রস্তাবেকে সম্মতি জানিয়ে সই করেছেন 70 জন বিধায়ক। কিন্তু এই যে সই, সেই সইটা কি জাল সই না সত্যিকারের সই, এই নিয়েই এখন বিতর্ক তুঙ্গে। কারণ তৃণমূলেরই দুই বিধায়ক অভিযোগ করেছেন যে সই যাদের করা হয়েছে, দেখুন তাদের মধ্যে অনেকের সই লেখা রয়েছে ক্যাপসে অথবা ব্লক লেটারে, যেটাকে আমরা ক্যাপসে বলি, মানে বড় হাতের অক্ষরে লেখা সইটা রয়েছে ব্লক লেটারে। এবং তাতেই বিতর্ক তৈরি হয়েছে, এটা কি জাল সই না সত্যিকারের সই। তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন সাহা, এরা দুজনে বিধানসভা স্পিকারকে এই অভিযোগ করেছেন এবং দেখা যাচ্ছে তাতে 13 বিধায়কের নাম ব্লক লেটারে লেখা। বাহারুল ইসলাম, ক্যানিং পূর্বর বিধায়ক চন্দ্রনাথ সিনহা, অরূপ রায়, তাপস মাইতি, নয়না ব্যানার্জি, তাপস মণ্ডল, কুণাল ঘোষ, এরকম মোট 13 জন বিধায়কের নাম রয়েছে ব্লক লেটারে। এই অভিযোগ করেছেন ঋতব্রত এবং সন্দীপন এবং তাদের সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে তদন্ত করে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে তৃণমূলের 3 বিধায়ক স্বীকার করেছেন যে তারা সই করেননি এবং ঋতব্রতরা
এই কথাও বলেছেন যে এই যে সই জাল করা হয়েছে, এবং তারা এই কথা বলেছেন যে তাদের সই করতে বলা হয়েছিল, তাদের নামও ওই তালিকায় রয়েছে, এবং তাদের বলা হয়েছিল 19 তারিখ সই করতে। আমরা কৌশিক সঙ্গে থাকো নিউজ 18 বাংলা এক্সক্লুসিভলি কি বললেন ঋতব্রত একবার শুনি। আপনি তো হুইসেল ব্লোয়ারের পরিচয় দিচ্ছেন, কাউকে না কাউকে তো দিতেই হবে। এই চিঠিটা আপনি এবং সন্দীপনী দিয়েছিলেন স্পিকারের কাছে? আমাদের আমার ড্রাফটিং করা মেনলি। হঠাৎ করে স্পিকারের কাছে চিঠিটা দেওয়ার প্রয়োজন হলো কেন? কাকে দেবো? একটা পার্টি নির্বাচনে হেরে গেছে, নির্বাচনে হেরে গিয়ে বলছে আমরা হারিনি, আমরা জিতেছি। তাহলে একটা পার্টি যদি হেরে গিয়ে জেতে, তাহলে আমরা যারা জিতেছি তাহলে আমরাই বা জিতলাম কি করে? যে সব জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে সবাই মিলে উঠে দাঁড়ান। এই গোটা লড়াইয়ের যিনি নেতা তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। রেজলিউশন হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার। পরিষদীয় দল দিয়ে কোনো রেজলিউশন হয়নি। 19 তারিখের মিটিং এ বলা হলো সইয়ের নিচে 6 তারিখ ডেট দেবেন। আপনি বলতে পারেন যে আপনি কেন প্রতিবাদ করলেন না? তৃণমূলের ভেতরে প্রতিবাদ করার স্কোপ খুব কম। এই প্রেশারটা আস্তে আস্তে বাকিদের মধ্যে দেখা যাচ্ছে যে সঞ্চারিত হচ্ছে, তা তার মধ্যে কারা কারা আসছে? সাহস সংক্রামক। তো আমি আশা করব যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ুক। 19 তারিখের বৈঠকে দেখা গেল অনুকে অনুপস্থিত। গতকাল মাত্র 20 জন গিয়ে পৌঁছেছিল, একজন হয় জেলে রয়েছেন, বাকি 59 জন ছিল না। তাহলে যে প্রশ্ন হচ্ছে, তাহলে কি তৃণমূলের মধ্যে থেকে এই গোষ্ঠী বেরিয়ে আসে একটা উপদল তৈরি করবে? আমরা দুজন সিদ্ধান্ত করেছিলাম আমরা যাব না, সময় নষ্ট। বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন দলটা থাকবে না। বিজ্ঞান তাই বলছে, আমি সন্দীপন বা সুখেন্দু দা এটা বলছেন না, বিজ্ঞান তাই বলছে দল থাকতে পারে না। এই যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা সরকার তা জানে না, তা হতে পারে না। ঋতব্রত যে কথা বললেন, 19 তারিখের বৈঠক, 6 তারিখ সেখানে লিখতে চাপ দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাকডেটে সই করতে চাপ দেওয়া হয়েছে। আমি আবারও চলে যাব কৌশিকের কাছে। কৌশিক, এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে আইনি কি প্রসিডিংস হতে পারে ইন ফিউচার? ঋতব্রত এবং সন্দীপন যেই চিঠি বিধানসভা স্পিকারের কাছে দিয়েছেন, তাতে তারা দাবি করেছেন এই সই জাল করা হয়েছে, এবং এদের বিরুদ্ধে, যাদের দিকে তারা অভিযোগের আঙুল তুলেছেন, তাদের বিরুদ্ধে এই ঘটনায় যেন আইন মেনে পদক্ষেপ করা হয়। এখন আইন কি বলছে? ভারতীয় ন্যায় সংহিতায় যদি দেখা যায় যে সই জালের অভিযোগ প্রমাণিত হয়, সই জালের অভিযোগ প্রমাণ মানে কোনো বিধায়ক যদি সই জাল করে থাকেন, অথবা কেউ যদি নির্দেশ দিয়ে বা তাকে চাপ দিয়ে বাধ্য করা, মানে বলে থাকেন যে যার নির্দেশে তিনি সই জাল করেছেন, তিনিও কিন্তু দোষী প্রমাণিত হতে পারেন। এবং সেই দোষী যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু সেটা গুরুতর অভিযোগ হিসাবে গণ্য করা হবে এবং অন্তত 2 বছরের জেল হতে পারে। এবং সেটা যদি হয়ে থাকে, তাহলে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 8 এ ধারা অনুযায়ী বিধায়ক পদ কিন্তু খারিজ হয়ে যেতে পারে। আইনে এরকমই সংস্থান রয়েছে। ক্ষমতা আগেই গিয়েছে, এবার বিরোধী দলনেতা বাঁচতে গিয়েও বিপাকে তৃণমূল। স্পিকারকে পাঠানো রেজলিউশন কপিতে একাধিক বিধায়কের সই জাল। ব্লক লেটারের সই, সাইন নয়, গোটা গোটা হরফে লেখা নাম। এমন অভিনব সই কখনো দেখেছেন? এই দেখুন, এ আবার যে সে কাগজ নয়, বিধানসভার প্রধান বিরোধী দলের রেজলিউশন। যে রেজলিউশনের ভিত্তিতে বিধানসভার বিরোধী দলনেতা ঠিক হওয়ার কথা, সেই রেজলিউশনেই এমন সই, জানি এখন বাংলার রাজনীতি উত্তাল। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা। ঘটনার সূত্রপাত 9 মে। ওই দিন বিধানসভা স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার, ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করার প্রস্তাব দেন। 18 মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। অভিষেকের কাছে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকের রেজলিউশন চাওয়া হয়। সেই চিঠিতে অভিষেক লেখেন 6 মে তৃণমূলের 70 জন বিধায়ক একটি বৈঠক করেন। সেই বৈঠকেই বিরোধী দলনেতার নাম চূড়ান্ত হয়। চিঠির সঙ্গে সেই রেজলিউশন বুকের ছবিও পাঠান অভিষেক। 27 মে
তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা স্পিকারকে চিঠি দিয়ে অভিযোগ করেন 6 মে কোনো রেজলিউশন হয়নি। তাঁরা রেজলিউশনে সই করেছিলেন 19 মে। রেজলিউশনে ব্লক লেটারে লেখা তৃণমূল বিধায়কদের নাম, এগুলো ওই বিধায়কদের সই নয়। স্পিকারকে আইনত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান দুই তৃণমূল বিধায়ক। টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। দুই তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতেই বিধানসভা সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তে নেমে ইতিমধ্যেই 13 তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছেন সিআইডি আধিকারিকরা। তালিকায় রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়, ডোমজুরের বিধায়ক তাপস মাইতি, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, রায়দিঘির বিধায়ক তাপস মণ্ডল, মহেশতলার বিধায়ক শুভাশিস দাস, কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মণ্ডল, খড়গপুরের বিধায়ক দীনেন রায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, লালগোলার বিধায়ক আব্দুল আজিজ, বসিরহাট উত্তরের বিধায়ক তোশিফুর রহমান, আরোয়ার বিধায়ক আব্দুল মতিন। আপনার সই অন্যজন করতে পারে না। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেন। মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন 294। বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি আসন জেতা দলের বিধায়ক বিরোধী দলনেতা হতে পারেন। বিরোধী দলনেতার মর্যাদা পেতে গেলে কোনো দলকে কমপক্ষে 30 আসন জিততে হবে। সেই বিরোধী দলনেতার প্রস্তাব ঘিরেই সই জালের মতো গুরুতর অভিযোগ। কোনো বিধায়ক যদি সই জাল করে থাকেন, অথবা কেউ যদি নির্দেশ দিয়ে বা তাকে চাপ দিয়ে বাধ্য করা, যার নির্দেশে তিনি সই জাল করেছেন, তিনিও কিন্তু দোষী প্রমাণিত হতে পারেন, এবং সেই দোষী যদি প্রমাণিত হয় এবং অন্তত 2 বছরের জেল হতে পারে। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। 4 মের পর থেকে সামনে আসছে একের পর এক কেলেঙ্কারি। এমনই পরিস্থিতিতে এবার সই জাল বিতর্কের ধাক্কা জোড়াফুল শিবিরে। নিউজ 18 বাংলা।